ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের সঙ্গে রয়েছি মনোজিৎ দাস। তা আশা করি তোমরা সবাই ভালো আছো বলবো না, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো তোমরা যারা 2019 সালে আরআরবি এনটিপিসিতে অ্যাপ্লাই করেছিলে, কিন্তু পুরো এক বছর এর বেশি সময় পার হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত কিন্তু এনটিপিসির এক্সাম ডেট ডিক্লেয়ার হয়নি। আমি জানি এটা নিয়ে তোমরা অনেকেই টেনশন করছো, এক্সাম হবে না ক্যান্সেল হবে। আর তোমাদের বাড়ির আশেপাশে তো এরকম কাকু জেঠু এরকম লোকের অভাব নেই যারা তোমাদের বলছে যে এই লকডাউনের পরবর্তী সময়ে কিন্তু আর সরকারি পরীক্ষাগুলো তেমনভাবে হবে না। সম্পূর্ণ কিন্তু একটা ভুল তথ্য তোমাদের দেওয়া হচ্ছে। এটা একেবারেই ঠিক নয়। লকডাউনের পরবর্তী সময়ে ঠিকঠাক গভর্নমেন্ট জবের এক্সামগুলো অবশ্যই হবে, তোমরাও পরীক্ষাতে বসতে পারবে। একটা জিনিস ভেবে দেখো, রেল এখন বন্ধ রয়েছে কিছুটা, কিন্তু এরপরে যখন রেলটা পুরোপুরি 100% চালু হয়ে যাবে তখন কি তাদের স্টাফের দরকার পড়বে না? নাকি সবটাই কম্পিউটারাইজ সিস্টেমে হবে? তা নয়, রেলে প্রচুর স্টাফের দরকারও হবে। তবে হ্যাঁ, এনটিপিসি প্রথমে যতটা প্রমিস করেছিল স্টাফ নেবে, এখন কিছুটা হলেও কমিয়ে দিতে পারে, কিন্তু এক্সাম হবেই। এনটিপিসি এক্সাম অবশ্যই হবে। তার সাথে সাথে কিন্তু আমাদের আইবিপিএস, পিও, আরআরবি এগুলোর ফর্ম ফিল আপ নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। তাই ওই যারা কাকু জেঠু রয়েছে, যারা তোমাদের ডিমোটিভেট করছে, তাদের হাত ধরে কিন্তু হেঁটো না, তোমাদের ক্ষতি হবে। উল্টে তোমরা এই সময়ে নিজেকে খুব স্ট্রংভাবে প্রিপারেশনের জায়গায় নিয়ে যাও, যাতে আগামীতে তোমাদের এই পরীক্ষাগুলো ভীষণ সহজ হয়। তা চলো, আজকে আমরা আমাদের টপিক রাখা হয়েছে প্রফিট অ্যান্ড লস, কিন্তু লেভেলটা একটু হাই। এর আগেও বেশ কিছু ভিডিওতে আমি বেসিক লেভেল নিয়ে আলোচনা করেছি, আজকে কিন্তু একটু স্ট্যান্ডার্ডটা বাড়িয়েছি। বিশেষ করে এনটিপিসি রয়েছে, আইবিপিএস, আরআরবি, পিও, এই সমস্ত এক্সামগুলো আছে আগামীতে। তাই তোমাদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে গিয়ে আজকে প্রফিট অ্যান্ড লস করানো হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, বেশ কিছু ইন্টারেস্টিং, আমি আগের ভিডিওতেও বলেছিলাম, খুব ইন্টারেস্টিং কিছু আমরা প্রফিট অ্যান্ড লস এবং ভীষণ সহজ উপায়, একটুও কঠিন না। তোমরাই পরে কমেন্টে জানাবে অবশ্যই, আশা করছি। তা চলো আজকে আমরা লাভ ক্ষতি শিখতে শুরু করি। 1 নম্বর অঙ্ক ভীষণ সহজ, কিন্তু তার সাথে ইম্পর্টেন্টও খুব বেশি। দেখো, বলেছে একটি বস্তুর বিক্রয় মূল্য 3 গুণ বাড়ালে এবং ক্রয় মূল্য দ্বিগুণ বাড়ালে লাভের পরিমাণ 65% হয়, তাহলে প্রকৃত শতকরা লাভ কত? তা প্রথমে দেখো, আমাদের বলেছে 65% লাভ মানে 65/100, অর্থাৎ 13/20। আমরা 5 দিয়ে কাটাকাটি করে পেলাম 13/20, অর্থাৎ 13 যদি আমাদের ক্রয় মূল্য হয় মানে সিপি, তাহলে আমাদের প্রফিট হয়েছে 20। যদি আমাদের সিপি হয় তাহলে প্রফিট হয়েছে 13 টাকা। তাহলে দেখো, 20 টাকায় তোমরা কিনেছো, 13 টাকা লাভে বিক্রি করেছো, তাহলে তোমরা কত দিয়ে বিক্রি করেছো? বিক্রি করেছো 33 টাকায়। 20 যোগ 13, 33 টাকা আমাদের বিক্রয় মূল্য। এবার বলেছে ওরা, দেখো যে ক্রয় মূল্যকে দ্বিগুণ বাড়ানো হয়েছে বলেই 20 হয়েছে, ক্রয় মূল্য দ্বিগুণ বেড়েছে বলেই 20 হয়েছে। তাহলে আসল ক্রয় মূল্য কত ছিল? এটাকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 10 ছিল আসল ক্রয় মূল্য, তাকে দ্বিগুণ করাতে 20 হয়েছে। একইভাবে বিক্রয় মূল্য 3 গুণ বাড়ানো হয়েছে, তাহলে আসল বিক্রয় মূল্য ছিল এর 3 ভাগ, 11 টাকা। তাহলে আসল ক্রয় মূল্য 10 টাকা, আসল বিক্রয় মূল্য 11 টাকা। তাহলে লাভ হয়েছে ক টাকা? লাভ হয়েছে 1 টাকা। এবার লাভ বা ক্ষতি সবসময় তো ক্রয় মূল্যের ওপরে হয়, তাহলে ক্রয় মূল্য 10, তাহলে 10 টাকায় লাভ হয়েছে 1 টাকা। শতকরা লাভ কত? তাহলে শতকরা লাভ হচ্ছে 10%। এটাই হচ্ছে আমাদের শতকরা লাভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খুব সহজেই কিন্তু অঙ্কটার সমাধান হলো। তোমরা এখানে এক্স ওয়াই বা কিছু যদি ধরতে যাও তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে।
আর আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পারলে কিন্তু কমেন্টে জানিও, না বুঝতে পারলেও অবশ্যই কমেন্ট করবে। এবার যাই আমরা নেক্সট নাম্বার 2তে। 2 নম্বর অঙ্ক বলেছে দুজন ব্যক্তির মোট মাসিক আয় 7,500 টাকা। তারা তাদের বেতনের 90% এবং 80% কী করে খরচ করে দেয়। যদি তাদের সঞ্চয়ের অনুপাত 3:4 হয় তবে তাদের দুজনের আয় কত, মানে প্রত্যেকের আলাদা আলাদাভাবে আয় বের করতে হবে। তা দেখো এখানে আমি ধরে নিচ্ছি দুজনের নাম, একজন হচ্ছে এ আর একজন হচ্ছে বি। এ কত পার্সেন্ট খরচ করে? 90%, অর্থাৎ 9/10। আর বি করে কত পার্সেন্ট? 80%, অর্থাৎ 8/10। ঠিক আছে, তাহলে দেখো এখানটাতে আমরা কি করতে পারি, এখানে এর আয় যদি 10 টাকা হয় তাহলে এ খরচ করে 9 টাকা, তাহলে এ সঞ্চয় করে কত টাকা? তাহলে আমাদের এর সঞ্চয় বেরিয়ে যাচ্ছে 1 টাকা। 10 টাকা ইনকাম করলে 9 টাকা খরচ করছে, তাহলে সঞ্চয় হচ্ছে 1 টাকা। একইভাবে দ্বিতীয়টাতে বি এর সঞ্চয় কত হবে? 10 টাকা ইনকাম হলে 8 টাকা খরচ করছে, তাহলে 2 টাকা হচ্ছে বি এর সঞ্চয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে একটা হচ্ছে আয় রয়েছে, একটা আছে খরচ, আর একটা আছে সঞ্চয়। তা খরচটা আমাদের এখানটাতে লাগছে না, আমাদের শুধু আয় আর সঞ্চয় হলেই হবে, ওরা আর খরচ চায়নি। দেখো এ আয় করছে কত টাকা? এ আয় করছে 10 টাকা, তখন সঞ্চয় করছে 1 টাকা। বি আয় করছে 10 টাকা, তখন সঞ্চয় করছে 2 টাকা। তাহলে এর সঞ্চয় 1 হলে বি এর সঞ্চয় 2, কিন্তু এটা দিলে হবে না, ওরা সঞ্চয়ের অনুপাত দিয়ে দিয়েছে 3:4, অর্থাৎ প্রথমেরটা 3 হতে হবে, দ্বিতীয়টা 4 হতে হবে। আমরা বানিয়ে দিই, 1 আছে তাকে 3 বানাতে গেলে 3 দিয়ে গুণ, আর এটা 2 আছে 4 বানাতে গেলে 2 দিয়ে গুণ। এদিকেরটাকে 3 আর 2 দিয়ে গুণ করেছি, তাহলে এদিকের এটাকেও 3 দিয়ে আর 2 দিয়ে গুণ করব। 3 10 30, 10 2 20, আর এবার হয়ে গেল 3, আর এখানে হয়ে গেল 4। দেখো অনুপাত সঞ্চয়ের 3:4 মিলল। এইবার এদের দুজনের মিলে আয় 30 আর 20 যোগ করলে কত হচ্ছে? 30 আর 20 যোগ করলে হচ্ছে 50। মোট আয় 50 আমাদের হিসাবে, কিন্তু ওদের হিসাবে দেখো মোট আয় 7,500, অর্থাৎ এই 50 মানেই 7,500। তাহলে 50-এর কত গুণ হলো? 50-এর 150 গুণ হলো। 50-কে 150 দিয়ে গুণ করলে 7.5 হয়। এইবার তাহলে আমাদের এর আয়কেও আমি তাহলে 150 দিয়ে গুণ করব, তাহলে 30 × 150, 30 × 150 করলে হচ্ছে 4,500। এটা হলো এর আয়। আর বি এর যেটা 20 ছিল তাকেও 150 দিয়ে গুণ করে দেব, তাহলে হয়ে যাবে 3,000। অর্থাৎ এ আয় করবে 4,500 টাকা, বি আয় করবে 3,000 টাকা, তবেই তো ওদের মোট আয় 7,500 হচ্ছে। ঠিক আছে, খুব স্পেশাল একটা অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট। না বুঝতে পারলে কমেন্টে জানিও, অবশ্যই চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, নেক্সট যাই এবার নাম্বার 3। 3 নম্বর অঙ্ক বলেছে একটি আসবাবপত্রের দোকানে মালিক প্রতি ক্রেতার ক্রয়মূল্যের থেকে 28% বেশি ধার্য করে। মানে ক্রেতা যে দামে কিনবে দোকানদার তার থেকে আরও 28% বেশি ওর গায়ে লিখে রাখে, ধার্য মূল্য করে। যদি একজন ক্রেতা একটি টেবিলের জন্য 23,680 টাকা দিয়ে থাকে, তাহলে টেবিলটির প্রকৃত মূল্য কত ছিল? দেখো এখানে দিয়েছে 28% বেশি, তাহলে আমরা এটাকে নিয়ে আগে কাজ করি। তাহলে 28/100, তাহলে 7/25। অর্থাৎ টেবিলটির যদি প্রকৃত মূল্য 25 হয়, এটা যদি 25 হয়, 25 টাকা প্রকৃত মূল্য হয়, তবে দোকানদার কত টাকা বেশি লিখে রাখে? 7 টাকা বেশি লিখে রাখে। তাহলে দোকানদার ধার্য মূল্য কত করলো? 25 আর 7 যোগ করলে হচ্ছে 32। মানে আসল দাম 25 টাকা, দোকানদার লিখে রাখে 32 টাকা। কিন্তু আমাদের হিসাবে দোকানদার নিশ্চয়ই লিখে রেখেছিল 23,680 টাকা, যেটা কাস্টমার কিনেছে। তাহলে কত গুণ বাড়িয়ে লিখলো? তোমরা এটা দিয়ে রাফে ভাগ করে দেখবে 740 পাবে।
অর্থাৎ ওরা কি করলো, ধার্য মূল্যকে 740 গুণ বাড়িয়ে করেছে এটা। তাহলে আমাদের প্রকৃত মূল্যকেও আমরা 740 গুণ বাড়িয়ে দেই, তাহলে পেয়ে যাব এটাকে এটা দিয়ে গুণ করলে আমরা পাবো 18,500 টাকা। অর্থাৎ টেবিলটির প্রকৃত দাম ছিল 18,500 টাকা। কোয়েশ্চেন অনেক বড়, কিন্তু আনসারটা বেশি বড় না, একেবারে ছোট্ট করে হয়ে গেল। কোথাও কোনো এক্স বা ওয়াই কিছু ধরতে হচ্ছে না, খুব সহজে হচ্ছে। না বুঝতে পারলে জানিও। চলো নেক্সট আমরা যাই নাম্বার 4-এ। এবার 4 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, এ কিছু টাকা দিয়ে একটি স্কুটার কিনলো। সে স্কুটারের ক্রয় মূল্যের 10% মেরামতিতে খরচ করলো এবং স্কুটারটি 1100 টাকা লাভে বিক্রি করে দিল। যদি সে শতকরা 20% লাভ করে থাকে, তবে মেরামতির জন্য সে কত খরচ করেছিল। তা দেখো খুব ভালো করে আগে অঙ্কটা দুবার পড়ো। কোয়েশ্চেনটা বড় আছে, সলিউশনটা বড় নেই, খুব ছোট্ট। 10% মেরামতিতে খরচ করেছিল মানে 1/10 টাকা, কারণ 10/100 হবে, কাটাকাটি করলে 1/10। অর্থাৎ সে যদি ক্রয় করে, মানে ওর যদি সিপি হয় 10 টাকা, তাহলে ও মেরামতিতে খরচ করেছিল, মেরামতির জন্য খরচ হয়েছিল ওর 1 টাকা। তাহলে ও বিক্রি করলো কত দিয়ে? এই 10 টাকা কিনে 1 টাকা খরচ যদি হয়, মানে 1 টাকা ওর ওপরে খরচ করলো, তাহলে ও বিক্রি করে দিল কিন্তু 11 টাকা দিয়ে। 11 টাকা ওর বেরোলো বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যের মধ্যেই কিন্তু ওর লাভটা ধরা আছে, তাই তো? কত পার্সেন্ট লাভ আছে? 20%। তাহলে ওর প্রফিট কত হয়েছে? প্রফিট হয়েছে ও যে দামে বিক্রি করেছে তার 20% ও প্রফিট করেছে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 11/5 টাকা ও প্রফিট করেছে। কিন্তু 11/5 তো আমাদের হিসাবে ও লাভ করেছে, কিন্তু ওদের হিসাবে দেখো লাভ করেছে ও 1100 টাকা। তাহলে 11/5 মানেই 1100 টাকা। আমাদের চাইছে মেরামতির জন্য সে কত খরচ। দেখো মেরামতির খরচ তো এখানে 1 রয়েছে, তাহলে আমাদের এত হলে 11/5 হলে হয় 1100, তাহলে 1 হলে কত হবে? এটা উল্টো হয়ে এখানে চলে আসবে, কাটাকাটি করলে হবে টোটাল 500। অর্থাৎ সে মেরামতির জন্য খরচ করেছিল 500 টাকা। কোয়েশ্চেনটা এত বড়, কিন্তু এর সমাধানটা বেশি বড় নয়, ছোট এবং সহজ। তোমাদের সবার পক্ষেই কিন্তু এই সমাধান বুঝতে আশা করি সহজ হবে। এরপরে আমরা যাই নেক্সট নাম্বার 5-এ। এবার দেখো 5 নম্বর অঙ্কটা একটু সাইজে বড়, তাই কঠিন মনে হতে পারে, কিন্তু সত্যি বলছি একটুও কঠিন না। চলো সলভ করি। একজন নির্মাতা 2000টি নির্দিষ্ট দ্রব্য প্রতিটি 25 টাকা করে প্রদান করার অঙ্গীকার করলো। মানে প্রত্যেকটা দ্রব্য ও 25 টাকা করে বিক্রি করবে প্রমিস করেছে। তার হিসেব অনুযায়ী 5% দ্রব্য যদি গুণগত মান পরীক্ষায় বিফল হয়, তবুও তার 25% প্রফিট থাকবে। কিন্তু দেখা গেল 50%ই ক্যান্সেল হয়ে গেল ওর দ্রব্য, তাহলে বাকি থাকলো আর 50%। এই 50% দ্রব্য বিক্রি করে তার কতটা ক্ষতি হবে? তা সবার আগে দেখো ওনার ছিল কত দ্রব্য? 2000টি। 2000টির মধ্যে 5% ওনার হিসাবে ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ 100টি দ্রব্য ক্যান্সেল হয়ে গেল। থাকলো কতগুলো দ্রব্য? আর 1900টি। 2000-এর থেকে 100টা ক্যান্সেল হয়ে গেল, থাকলো 1900। প্রত্যেকটা কত করে? 25 টাকা করে। তাহলে 19টি দ্রব্য বিক্রি করে তিনি কত পাচ্ছেন? তিনি পাচ্ছেন 47,500 টাকা। ঠিক আছে, এবার ওরা বলেছে যে 25% লাভ হবে। 25% মানে 25/100, অর্থাৎ 1/4। এটা যদি আমাদের ক্রয় মূল্য হয় সিপি, তাহলে এটা হয়েছে প্রফিট। এইবার তাহলে এসপি কত হবে? বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 5 টাকা। 4 টাকায় কিনেছ, 1 টাকা লাভে বিক্রি হয়েছে, অর্থাৎ 5 টাকায় বিক্রি হয়েছে। কিন্তু আমাদের হিসাবে তো 5 টাকায় বিক্রি হয়নি, বিক্রি হয়েছে এই টাকায়। কত টাকায়? 47,500। তাহলে কত গুণ করছি এটা আমরা?
9500 গুণ হয়ে গেল। 5কে 9500 দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে আমাদের আসল ক্রয় মূল্যও এই 9500 গুণ বাড়িয়ে দেব, হবে কত টাকা? 38,000 টাকা। তাহলে আমাদের আসল ক্রয় মূল্য ছিল কিন্তু 38,000 টাকা। আচ্ছা, এবার দেখি দ্বিতীয় কেসটাতে বলেছে যে 50% দ্রব্য ক্যান্সেল হয়ে গেছে। ছিল 2000টা, তার 50% মানে 1000টা ক্যান্সেল হয়ে গেল, আর থাকলো কতগুলো? 1000টা। এই 1000টা প্রত্যেকটা কিন্তু 25 টাকা করে বিক্রি করলে তিনি পাচ্ছেন 25,000 টাকা। ঠিক আছে, পাওয়ার কথা, ওনার ক্রয়মূল্য ছিল 38,000 টাকা, কিন্তু 1000টি দ্রব্য বিক্রি করে পেল 25,000 টাকা। লস হলো, কত লস হলো? 13,000 টাকা তার ক্ষতি হলো। ঠিক আছে, একটু বড় হচ্ছে, কিন্তু কোশ্চেনটাও অনেকটা বড় ছিল, তাও দেখো যতটা সম্ভব ছোট করে তোমাদের বোঝানো হলো। যদি কেউ না বুঝে থাকো কমেন্টে জানিও, আর একটু ভিডিওটা রিপিট করে দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। আর প্রতিটা অঙ্কগুলো আমি বলবো তোমাদের স্ক্রিনশটে নিয়ে খাতায় কিন্তু নোট ডাউন করে রেখো। সত্যি বলছি, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আর আজকে এই 5টাই হলো, নেক্সট ডে এরকমই ঠিক আরও ইম্পর্টেন্ট 5টা অঙ্ক নিয়ে আমরা আসব। আমরা বলেছি রোজ শিখবো, অল্প শিখবো। সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানিও, আর একটু নিজেদের বন্ধুদের মধ্যেও শেয়ার করো।